পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা যেত। আমরা আরও দেখলাম সাম্যের মৃত্যুর পরের দিন বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে পূর্ণ কার্যদিবস চলেছে। মৃত্যুর একদিন পরে 15 মে প্রহসনমূলক অর্ধদিবস শোক পালন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। প্রহসনের অর্ধদিবস শোক প্রত্যাখ্যান করে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দের ডাকা ধর্মঘটের চাপে পরবর্তীতে পূর্ণ দিবস করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। উক্ত ঘটনার প্রবাহে আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সাম্যের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করার যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব তারা পালন করবে না। গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের যোগাযোগ বজায় রাখছে এবং সে বিষয়ে কেন শিক্ষার্থীরা অবগত না, তা নিয়েও কোনো স্পষ্ট উত্তর আমরা আজও পাইনি। একজন দায়িত্বশীল ব্যক্তি এহেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একবার এক এক কথা বলার পরও কিভাবে তিনি পদে থাকার যোগ্যতা রাখেন, সেই প্রশ্ন আমরা রাখতে চাই। নববর্ষের শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো শেখ হাসিনার মোটিফে অগ্নিসংযোগ ও প্রশাসনের দায়। বাংলা নববর্ষ বরণ করার উপলক্ষে চারুকলা প্রশাসনের তরফ থেকে শেখ হাসিনার একটি দানবী আকৃতির মোটিফ নির্মাণ করা হয় এবছরের এপ্রিল মাসে। পূর্ণাঙ্গ নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি ক্যামেরা থাকার পরেও 11 এপ্রিল রাতের বেলা এক দুষ্কৃতী চারুকলায় প্রবেশ করে শেখ হাসিনা সেই মোটিফটি পুড়িয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আশ্বস্ত করা হয় যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি মামলাও করা হয়। পরবর্তীতে প্রক্টর মারফত আরবি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিবের নাম সামনে আসলেও তাকে গ্রেফতার করানোর বা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খোলাসা করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যোগ সাদৃশ্যের যে নিদর্শন আমরা ইতোপূর্বে পেয়েছি, তাতে এই ঘটনাটিকে সরলভাবে দেখার কোনো সুযোগ আমাদের সামনে থাকে না। ঘটনাটি ঘটার পর যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ার সাথে সাথেই ঘটনাটি নিয়ে প্রশাসনের যাবতীয় উদ্যম ও আগ্রহ যে হারিয়ে গিয়েছে, তা যে কোনো বিবেচনা বোধ সম্পন্ন মানুষের কাছেই প্রতীয়মান হবে। আমাদের ভীতির জায়গাটি হলো এই প্রশাসন বহাল তবিয়তে থাকলে সাম্য হত্যাকাণ্ডের বিষয়টি জনমন থেকে ঝাপসা হয়ে গেলে এই বিষয়ে প্রশাসন একইভাবে দায় এড়ানোর ভূমিকা গ্রহণ করবে। সাম্য হত্যাকাণ্ডের পরও দেখা গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেনি, বরঞ্চ মামলা করার জন্য সাম্যের পরিবারের উপর নানা ধরনের হুমকি বা কালীন 6:45 নাগাদ মাঠে আসেন তোফাজ্জল হোসেন। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সেলফ সন্দেহের ভিত্তিতে তাকে একদল ছাত্র ঘুষি ও লাথি মারতে শুরু করে। এরপর তারা তোফাজ্জলকে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তোফাজ্জল ক্ষুধার জ্বালায় খাবার খাইতে চাইলে তাকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার শুরু করা হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে তোফাজ্জলকে তার পরিবারের সদস্যদের ফোন নাম্বার দিতে বলা হলে তিনি তার চাচার ফোন নাম্বার দেন। পরবর্তীতে তোফাজ্জলের সেই চাচার কাছে 35,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে খুনিরা। তিনি টাকা দিতে অস্বীকার করলে ক্রিকেট স্ট্যাম্প ও বাঁশের লাঠি দিয়ে তোফাজ্জলকে ততক্ষণ পর্যন্ত পেটানো হয় যতক্ষণ পর্যন্ত না এই মানসিক ভারসাম্যহীন নিরাপরাধ মানুষটির বাঁচার সকল সম্ভাবনা শেষ হয়ে যায়। তোফাজ্জল অজ্ঞান হয়ে যাওয়ায় খুনিরা তাকে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় নিলে শাহবাগ থানা থেকে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে তোফাজ্জলকে গণপিটুনি দেওয়ার এই মহোৎসব মোটেই গোপনে হয়নি। রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে ছাত্রদেরকে আহ্বান জানানো হয়েছিল এই গণপিটুনিতে অংশ নিতে। ফজলুল হক হলের হাউস টিউটর সহ অন্য শিক্ষকরা সেখানে উপস্থিত হয়েও মবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। এমনকি খোদ প্রক্টোরিয়াল টিম সেখানে উপস্থিত হয়েও কিছু সময় থেকে আবার ফিরে যায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই মব সন্ত্রাস। এই ঘটনার বিচারের দাবিতে যে ভূমিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়ার কথা ছিল তা নিতেও তারা ব্যর্থ হয়। বিচার দ্রুত নিষ্পন্ন করার উদ্যোগ নেওয়া তো দূরস্থান, বরং এই বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে তার বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তোফাজ্জল হোসেনের চাচাতো বোন ও মামলার বাদী আসমা আক্তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মামলার বিচার বিলম্বিত করার জন্যই এই নারাজি আবেদন দাখিল করা হয়েছে। প্রশাসনের অসহযোগিতা
ও খুনিদের সহযোগীদের বাঁচানোর এই প্রয়াসের কারণেই এখনো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার প্রক্রিয়া শেষ হয়নি। যেই 21 জনের নাম প্রাথমিকভাবে সামনে এসেছিল তাদের অনেককে রক্ষা করার জন্যই প্রশাসনের তরফ থেকে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, এই অভিযোগও নানা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি। জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চরম গাফিলতি। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চরম গাফিলতি এবং খামখেয়ালিপনার পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে 128 জন হামলাকারীকে চিহ্নিত করে সাময়িক বহিষ্কার করেছে, যদিও এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকের নাম ছিল। চিহ্নিত অনেক হামলাকারীরা সেই তালিকায় ছিল না। পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে প্রশাসন জানিয়েছিল হামলাকারীদের এই তালিকা পূর্ণাঙ্গ নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে বিচারের আওতায় নিয়ে আসবে। কিন্তু অভ্যুত্থানের 9 মাস পার হয়ে গেলেও আজও হামলাকারীদের পূর্ণাঙ্গ তালিকা এবং বিচার এই প্রশাসন করতে পারেনি। জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত প্রশাসন, সেই প্রশাসন জুলাইয়ের শহীদ এবং আহতদের প্রতি যেন চরম অবহেলা করছে। রাতের আধারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের গ্রাফিতি মোছা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়। জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক ছিল রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারের গায়ে আঁকা শেখ হাসিনার গ্রাফিতিটি। খুনি হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগ এই গ্রাফিতিটি এঁকেছিল। অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তের 3রা আগস্ট ছাত্র জনতা এই গ্রাফিতিটিতে জুতা নিক্ষেপ করে রং ও কাদা ছিটিয়ে শেখ হাসিনার প্রতি তাদের স্বতঃস্ফূর্ত ক্রোধ জানান দেয়। শেখ হাসিনার ধ্বংসপ্রাপ্ত এই গ্রাফিতির ছবি ফেসবুক মারফত সারা দেশে ছড়িয়ে পড়লে তা জনমনে আশা ও উদ্যমের সঞ্চার ঘটায়। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গ্রাফিতিটিকে স্বৈরাচার বিরোধী ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গত 29শে ডিসেম্বর রাতের অন্ধকারে এই গ্রাফিতিটি মুছে ফেলা হয়। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় এবং প্রক্টরের সাথে যোগাযোগ করে। প্রক্টরের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা সংস্থা NSI এর এক কর্মকর্তা ব্যক্তির তরফ থেকে তাকে ওয়াকিবহাল করা হয়েছিল যে এই গ্রাফিতিটি মোছা হবে এবং তিনি অজ্ঞতাবশত এই গ্রাফিতির ঐতিহাসিক তাৎপর্য জানত না বিধায় গ্রাফিতি মোছার বিষয়টিতে সম্মতি দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে তিনি একাধিকবার ক্ষমা প্রার্থনা করেন। তবে উদ্বেগের বিষয় এই যে পরবর্তীতে তিনি এমন NSI এর কর্তা ব্যক্তির নাম নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং রীতিমতো বিবৃতি দিয়ে জানান এই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা NSI এর কোনো সংশ্লিষ্টতা নেই। কার সিদ্ধান্তে এই গ্রাফিতি মোছা হয়েছিল সে বিষয়ে অস্পষ্টতা আজ পর্যন্ত দূর হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল ব্যক্তিকেই জবাবদিহিতায় আনতে সক্ষম হয়নি।